আহা শ্যামনগরে আনবো ধরে বৃন্দাবনের গলিতে, শ্যামনগরে আনবো ধরে বৃন্দাবনের গলিতে। ক্ষণে ক্ষণে রাঙিয়ে দেব, ক্ষণে ক্ষণে রাঙিয়ে দেব ফাগুন দিনের হোলিতে, হায় ফাগুন দিনের হোলিতে। আজকে আমাদের কৃপাধারায় যাকে নিয়ে সঙ্গে করে বসেছি, তো অনেকেই তাকে চেনেন, আবার যারা চেনেন না সে আলাপটা করানোর জন্য বলি যে থিয়েটারের জগতে, অভিনয়ের জগতে, যাত্রার জগতে তার একটা অন্যরকমই জায়গা আছে। তিনি কেউ নন, আমার বাবা অসিত বসু। কিন্তু এই থিয়েটার, যাত্রা, এই সংক্রান্ত যে বাবার পরিসরটা আছে সেটাতে তো সবাই বাবাকে চেনে। কিন্তু আমি যে গানটা দিয়ে শুরু করলাম এটাও একটা যাত্রারই গান, কিন্তু আমার জীবনের চলার মধ্যে বৃন্দাবন এবং কৃষ্ণ বা রাধা যাই আসুক না কেন, তার যে প্রথম বীজগুলো যেখান থেকে আসে সেইটা কিন্তু এই মানুষটার কাছ থেকে। তো সেই যে জার্নিটা বাবার সঙ্গে আমার এবং বাবার নিজের যে সেই দিকের জার্নিটা, ওইটা নিয়ে কিছু কিছু কথা বলবো, আড্ডা দেব, সেই জন্য এখানে আসা। তোমার এই গানটা মনে আছে? এটা কোন কোন যাত্রার মনে আছে? এক রাতের বউ, প্রশান্ত জেঠুর সুর করা। তো আমার একটা খুব ইন্টারেস্টিং জিনিস মনে হয়েছে সেখানে আছি, সেটা হচ্ছে যে প্রথম কথা যে তোমার নামটা অসিত, তোমার কাছে এই নামটার কি কোনো ইম্পর্টেন্স আছে? কিছু একটা মানে কোনো একটা অর্থ বহন করে এটা, এই নামটা তোমার কাছে? অসিত, কৃষ্ণ, অসিত মানে কালো। আমার মানে ঠিক সেই কারণেই আর কি গানটা শুরু করা, যে অসিত মানে কালো, অসিত মানে কৃষ্ণ। তো অনেকেই বলে যে তোমার কৃষ্ণ প্রীতি কোত্থেকে হলো? সেটা বোধহয় বাবার প্রতি যে প্রীতিটা আমার, সেইখান থেকেই যে কৃষ্ণ প্রীতি, এবং সেটার যে একটা অদ্ভুত চেহারা এইরকম। তোমার নামটা কে দিয়েছিল? আমার নামটা দিয়েছিল আমার বড়দি। বড়দি বলতে? আমার বড়দি, কারণ আমার তো আরো উপরে, সবার উপরে দাদা, বড়দি, মেজদি, শেষদি, ছোটদি, বোনেরা ছিল। তোমার দাদা বলতে আমরা জানি যে ঠাকুমার যে কজন ছেলে মেয়ে, তুমি তাদের কথা নিশ্চয়ই বলছো না? না, আমার বাবার তো আগের পক্ষে স্ত্রী ছিলেন, মারা যাওয়ার পর আমার মাকে বিয়ে করে। আমার আগের পক্ষে তো আমাদের পরিবারের মধ্যে আমাদের সেটা কখনোই আলাদা এটা ছিল না। ওই আগে দাদাই ছিল আমাদের বাবার পরে গার্জেন। ও মা তো আসার পর মা, বড়দি, মেজদি, শেষদি, ছোটদি। ছোটদি মানে ব্যারাকপুরের পিসি। আমাদের আমরা 4 ভাই বোন, আমরা এই মিলে আমাদের আমরা জানতাম আমরা একই। এইটার জন্যই এখান থেকে শুরু করা, যে আমাদের যে কমিউনিটিটা আছে আহা ব্লেসিং, সেই কমিউনিটিটাতে আমরা এইটার কথাই বলি যে একটা পরিবার, এবং পরিবার মানে বসুধৈব কুটুম্বকম। সেখানেই এখনকার দিনে যে পরিবারগুলো ধরো যেরকম হয়ে গেছে, মানে সবাই কেবল আমি, আমার একটা ছেলে মেয়ে, এই যে চৌহদ্দিটা। কিন্তু তোমাদের যে বড় হওয়া, সেইখানের এই যে বড় হওয়া এবং এই যে আবহ সেইটার মধ্যে, এবং তোমার অনেক কম বয়সে তোমার বাবা চলে যান, হ্যাঁ, তো তোমার মানে তোমার ছোটোবেলাটা, যে জায়গাটা অনেকেই জানে না যে দাদু কেমন ছিল, তার প্রতিপত্তি বলবো না ওটা, সেইটার থেকে তুমি এখন যেভাবে থাকো, এত সহজভাবে থাকো, তুমি সেই গল্পগুলো আমাদেরকে করেছো। তো সেইটা একটুখানি বলো, সেই তোমাদের 3 টাকার আমের গল্প, তারপর তোমার হীরের বোতাম হারিয়ে গেছে, এরকম প্রচুর আছে। আমার এখনকার দিনের হিসেব যদি হতো তাহলে হয়তো কয়েক হাজার কোটি টাকার মালিক ছিলেন বলতে পারি। আমার বাড়ির সামনে 4টে গাড়ি দাঁড়িয়ে থাকতো, তবে দাদার একটা গাড়ি। বা আমার মা যখন বাইরে বেরোতেন কোথাও যাবেন বলে, ওই ঝিচাকোটরা দুপাশের লাইন দিয়ে দাঁড়াতো, সেখান দিয়ে মা বেরিয়ে আসতো। এইরকম ছিল মানে আমাদের বাড়িতে তখন। আর আমাদের বাড়িতে
বাবার যে কোম্পানি ছিল কেডি বোস অ্যান্ড কোম্পানি, সিভিল ফুড সাপ্লাই, কেডি বোস মানে কালিদাস কালিদাস বোস, বোস। কালিদাস বোস অ্যান্ড কোম্পানি। তখন ওই ফুড সাপ্লাইয়ের বিজনেসে, গ্রেনসের বিজনেসে ছিলেন। পরে বাবা সিমেন্টের বিজনেসেও যান, ওই জাপানি পোর্টল্যান্ড সিমেন্ট বাবা প্রথম ইম্পোর্ট করেন দেশে। এবং বাবাও যশোরে আমাদের তেঘরের ঝিনাইদহ ডিস্ট্রিক্টে গ্রামের ছেলে। খুব একটা পড়াশোনা যে করতে পেরেছিলেন তা নয়, ওই জেদ করে চলে এসেছিলেন এখানে নিজের পায়ে দাঁড়াবেন বলে। ওই বিজনেসে তখন কালিদাস বোস একটা বিজনেসে নাম ছিল। এখনকার যারা বিগ বিজনেস হাউস আছে, জালান হোক ইত্যাদি হোক, তারপর এই সিঙ্গানিয়া, এরা সবাই বাবার কাছে সবাইকেই আসতে দেখেছিলাম, আমাদের ঘরের লোক ছিল। তাছাড়া রাজনৈতিক একটা দিকও বাবার ছিল। জনাব ফজলুল হক সাহেব, বাবা তার অত্যন্ত প্রিয় ছিলেন। এই যে আমার একটা ডাকনাম ননী গোপাল, এই নামটা ফজলুল দাদুর দেয়ার। আবার আমার আর একটা নাম টুটু, সেটা কবিরাজ বিমলানন্দ তর্কতীর্থের দেওয়া। এরকম আমার অনেক নাম আছে। কৃষ্ণ কিন্তু কোথাও ছাড়ছে না, মানে অসিত আছে, ননীগোপালও আছে। আমাদের পরিবারটায় বাবার দৌলতে এমনভাবে আমরা মানুষ হয়েছি। ধরো তখনকার দিনে বিয়ের পর মেয়েদের সঙ্গে মেয়ের বাড়ি কোনো একজন পরিচারিকা আসতে হতো। তা আমার মার সঙ্গে এসেছিলেন পাঁচি মাসি। পাঁচি মাসি হচ্ছে আমাদের মাদের যে ঘোষবাড়ির জমিদারি, তারই একটা অংশের বাগদিপাড়া যেটা ছিল সেইখানে বাসিন্দা। এবং মার তখন নানা কারণে বুকের দুধ অনেক সময় মেয়েদের থাকে না, আমরা পাঁচি মাসির বুকের দুধ খেয়েই বড় হয়েছি। আর আমার বাবার খুব গরুর শখ ছিল। 15-16 টাকা প্রাইস গরু ছিল বাড়ির পেছনে, রামকান্ত বস্তিতে বাড়ির পেছনে ভূপেন বোস এভিনিউয়ের ওই দিকটায়। আর তার দেখাশোনা করতো সলিমুল্লাহ ভাই। এই প্রসঙ্গে আমি বলি, এই বাড়িটা এখনো দেখতে পাবেন, যে বাড়িতে বাবারা বড় হয়েছে, শ্যামবাজার মেট্রো স্টেশনের ঠিক পেছন দিকে যে বাড়িটা বিরাট বড়, এখন ওয়াইএমসিএ নিয়ে নিয়েছে, গভর্নমেন্ট নিয়ে নিয়েছে সেই বাড়িটা। সেই বিরাট বড় মানে গাড়ি বারান্দাওয়ালা বাড়িটা এখনো আছে, আমরা এখনো সেখান দিয়ে হেঁটে যাই। খুব আশ্চর্য লাগে ওই বাড়িটাতে তুমি বড় হয়েছো, এটা ভাবলেও অদ্ভুত লাগে। বড় হয়েছে। এবং ধরো আমাদের তখন বাবার অফিস বাড়িতেই নিচে। এবং পরবর্তীকালে ডক্টর বিধান রায়ও বাবাকে অত্যন্ত স্নেহ করতেন অনেক সময়। আর একটা সময় বাবার ওই আমি 5-6 বছর বয়স থেকে বাবার সঙ্গেই ছিলাম। ওই বাবা প্রচণ্ড ডায়াবেটিস হয়ে গিয়েছিল খুব বয়সে। বেরোতেন ভোরবেলায় গাড়িতেই বাবুঘাটে গিয়ে ওখানে হেঁটে হেঁটে ওই ফেরার পথে ডক্টর রায়ের বাড়ি হয়ে ডক্টর রায়ের সঙ্গে কথা হলে ওখানে চা কথা। ওই সব বয়স থেকে আমি ওই মানুষগুলোকে ওরা এই তোমায় যেমন দেখছি, যাকে যেমন দেখছি, এরমভাবেই দেখেছি, এরমভাবেই ডক্টর রয় মানে ডক্টর বিধানচন্দ্র রয় তোমাদের বাড়ির ডাক্তার ছিলেন। বাবাকে তো দেখতে না, উনি পারে সবসময় সম্ভব হতে হলে ওদের প্রথম ব্যাচের ছাত্র প্রফুল্ল ব্যানার্জি মশাই বাগবাজারেই থাকতেন। উনি ছিলেন আমাদের ফ্যামিলি ফিজিশিয়ান। কিছু হলে মেন উপদেশটা ডক্টর রায়ের কাছেই আসা। কিছুদিন আগেও আমার কাছে দেখছিলাম সবুজ কালিতে লেখা ডক্টর রায়ের অনেক প্রেসক্রিপশনস, বাবার প্রেসক্রিপশনস। ডক্টর বিধানচন্দ্র রয় বলতে তোমার কি স্মৃতি আছে মনে? প্রচুর স্মৃতি আছে। না, আমি সেইটা শুনতে চাই, মানে ওনাকে বললেই হয় না। ওনার বাড়িতে প্রথমে ওই পার্কের মুখ থেকে ঢোকার যে মেন গেটটা ছিল, ঢুকেই বাঁ দিকে ওনার চেম্বার ছিল, ভেতরে ঢুকে ডান দিকে ওনার পার্সোনাল তখন ঘর ছিল। বিরাট একটা সেক্রেটারির টেবিল ছিল। আমি এত ছোটো ছিলাম, তার উপর বসিয়ে দেওয়া হতো। আর আমি ওই ডক্টর রায়ের মুখোমুখি বসে কথা বলতাম। উনি আমাকে নানা সেই সব মজার কথা এখন আর মনে নেই। মনে হয় আমাকে নিয়ে খুব স্নেহ করতেন আর কি। সরোজবাবু বোধহয় ওনার তখন চিফ সেক্রেটারি ছিলেন, সরোজ সেনগুপ্ত বাকি। সেই সব সময়কার কথা মনে পড়ে। এবং তারপর বাবা যখন মারা যান তখন তো আমার 12 বছর বয়স।
ওই বাবার কাজের জন্যে মা আমাকে নিয়ে ডক্টর রায়ের কাছে গেলেন। মা গিয়ে ভেতরে ঢুকতেই যে ওনার সেক্রেটারি উনি তাড়াতাড়ি গিয়ে ডক্টর রায়কে খবর দিলেন। ডক্টর রায় সঙ্গে সঙ্গে বেরিয়ে এলেন। ওনার সেই বিখ্যাত সাদা পাঞ্জাবি কাম শার্ট, একটা এত পর্যন্ত ধুতি পরা, বরাবর ওই পোশাকেই ওনাকে আমি দেখেছি। এসে আমার মাথায় একটা হাত দিয়ে দাঁড়ালেন, মাকে বললেন শুনেছি সব কাজকর্ম, তা অজু কোথায়? অজু আমার মতো বললো ও আছে এখানে নেই, ওর মামির কাছে গেছে। তা বললো ঠিক আছে দেখো কী কথা। মা কি আরও কী কী বললেন আমার মনে নেই। এবং মজা হচ্ছে আমাদের একটা এই যে খাটটা দেখছো, সিঙ্গেল খাটটা, এর 1/3 হলে একটা সাইজের একটা বড় ক্যাম্ফার উডের বাক্স ছিল। আমরা সেই বাবার প্রাইভেট যে বাবার ঘরের লাগোয়া যে ঘর, যেখানে বাবার পোশাক আশাক সব থাকতো, সেইখানে ওটা থাকা ওই ক্যাম্ফার বাক্সের মধ্যে সেই যুগে আমরা ভর্তি, তখন 1000 টাকা 500 টাকার নোট তো ছিল না, 100 টাকার নোট দেখতাম। ও বাড়িতেই অত টাকা থাকতো। তো সেই বাবা যখন মারা যাচ্ছেন তার পরদিন আমাদের খাবার পয়সা নেই। নানাভাবে ক্লোজ রিলেটিভস যাদের ট্রাস্ট করছেন তাদের কাছ থেকে বিট্রিড হয়ে বাবা প্রায় সেই জন্যই এত তাড়াতাড়ি সবটা অ্যাবজর্ব করতে না পেরে বোধহয় চলে গেল। তা আমাদের পড়াশোনার সমস্ত ব্যবস্থাই ডক্টর বিধান রায় খবর পাঠিয়ে করেছিলেন রামকৃষ্ণ মিশনে। তখন সম্ভবত স্বামী বিরজানন্দ প্রেসিডেন্ট, আর তার মাও সেখানে গিয়েছিল। আর বাবারও রামকৃষ্ণ মিশনে অনেক কন্ট্যাক্ট ছিল, দান ছিল। আর তাছাড়া মামার বাড়ির দিক থেকে আমার দাদু রাধিকা প্রসাদ ঘোষ, তার কাকার বা জ্যাঠা হতেন স্বামী নিরঞ্জনানন্দজি, নিত্য নিরঞ্জন ঘোষ। ওটা ডাইরেক্ট ব্লাড লিঙ্কেজ আমাদের। সেই সব সম্পর্ক ইত্যাদি করে আমাদের 3 ভাইয়ের, মানে আমার মায়ের আমরা 3 ছেলে, আমি অসীম তরুণ। আমাকে দেওঘর বিদ্যাপীঠে পাঠিয়ে দেওয়া হলো। তোমার কাকামণিকে পাঠানো হলো আসানসোল, আর কুট্টি কাকাকে পাঠানো হলো রহড়া। এই 3টে তখন রামকৃষ্ণ মিশনের ওয়ান অফ দ্য বেস্ট এডুকেশন সেন্টার। এবং সেখানে আমরা 3জনই স্কুল জীবন ফ্রি স্টুডেন্টশিপে কাটিয়েছি, একটা পয়সাও দিতে হতো না। সেখানে আমাদের বড় হওয়া। ওইভাবেই আমার সঙ্গে রামকৃষ্ণ মিশনের সঙ্গে বা রামকৃষ্ণের সঙ্গে যোগাযোগ তার আগে থেকেই বলতে পারো। ওই বাবা 2-3 মাসের জন্য আমি আর কুটি কাকা আর তোমার ঠাকুমা এরা মিলে ওই দিল্লি বেস করে মথুরা, বৃন্দাবন ইত্যাদি সব ঘুরেছিলাম। সেখানেও সমস্ত রামকৃষ্ণ মিশনের কানেকশানে। কারণ আমার মনে আছে প্রথম যখন দেওঘরে বাস থেকে গিয়ে ট্রেন থেকে গিয়ে আমরা টাঙ্গা থেকে নামলাম, সব দাঁড়িয়ে আছে লাইন করে, তখন ওখানে সেক্রেটারি হচ্ছেন ভব মহারাজ স্বামী বোধাত্মানন্দজি। উনি এসে জানালে তোদের মধ্যে অসিত বোস কেড়ে। তা আমি এগিয়ে গেলাম, গিয়ে প্রণাম করলাম। ও তুই মাখন মহারাজকে চিনিস? মাখন মহারাজ তখন খুব ভালোবাসে না, বলে আমাকে বলেছে তুই কালীবাবুর ছেলে। হ্যাঁ, তা এইরকম একটা কন্ট্যাক্ট ছিল, যার দৌলতে আমরা বেঁচে আছি। হ্যাঁ, আমাদের এই কথা যেগুলো আর কি আমরা এখানে শেয়ার করছি, এখানে যারা দেখছেন আর কি তাদের সাথে, তো আমাদের কথাটার নামই হচ্ছে কৃপাধারা। কেননা আমিও আমার জীবনে এতদিন অবধি যাবৎ চলতে চলতে যেখানে এসে দাঁড়িয়েছি, একটা জিনিস খুব বোধ হয়েছে, যেটা মানে তোমার সঙ্গেও থাকতে থাকতে, তোমাদেরকেও দেখতে দেখতে বড় হতে, যে আমাদের হাতে কোনো কন্ট্রোল নেই। একটা অদ্ভুত শক্তি সেটা আমাদেরকে চালিয়ে নিয়ে যাচ্ছে।
সেটা না দেখতে পেলেও চালিয়ে নিয়ে যাচ্ছে, দেখতে পেলেও চালিয়ে নিয়ে যাচ্ছে। কেউ বলে শক্তি, কেউ বলে ঈশ্বর, আমি বলি প্রকৃতি। হ্যাঁ, সবই ওই মানে ন্যাচারাল যা, নর্মাল যা, যেরকম সেই শক্তি যেমন তোমাকে ওপরে তুলছে, সেই শক্তিই তোমায় অন্ধকারে নামাচ্ছে, ঠিক, অন্ধকার থেকে হাত ধরে সেই তোমাকে তুলে ঠিক, দাঁড় করাচ্ছে। ঠিক, একদম তাই। তার মধ্যে তুমি শুধু তার কাছে সারেন্ডার করো। ওই সেই সুর সম্পর্কে বলতে গিয়ে যেরম বলেছিলেন आगरा घराना थे, वो लय एक हवा है, वो आते हैं, वो आए तो नहीं तो दिक्कत कुछ नहीं है, সুর से मत लड़ो। তুমি সুরে থাকো, সেই নেচারের সঙ্গে তার সুরে থাকো। আমার জীবন দিয়েও দেখেছি, এই তোমাদের যখন বড় করছি দেখেছো, এমন অবস্থায় পড়েছি যে পরদিন কি খাবো ঠিক নেই, তোমাদের কি খাওয়াবো তার ঠিক নেই। গেছি তখন চিতপুরে কাজ করছি, হঠাৎ এই আমাদের প্রবোধ বন্ধু অধিকারী, রাজনীতিভাবে তিনি সম্পূর্ণ বিরোধী, আমরা কিন্তু ভয়ঙ্কর ভালোবাসতেন আমাদের, মানে যেটা এখনকার সমাজ থেকে চলে গেছে সেটা পরে আসছে। তা ওই আর কি, আজ কি খাওয়া হলো বাড়িতে, কি ভদ্রা কী রাঁধল, আমার তো ওরা কিচ্ছু না, শুধু আলু ভাতে আর ভাত। ভীষণ মুখ খারাপ ছিল। আমি বেঁচে থাকতে তোমার মেয়েরা আলু ভাতে ভাত খেয়ে চল, ওরা একটা গতি দিয়ে নেয়। ওদের নাটকটা হলে ওকে 5,000 টাকা অ্যাডভান্স দাও তো, এক্ষুনি দাও, ওই নাটকটা হলেই। মানে ওই ছিল আমাদের মার কাকা না মামা, ওই অ্যাস্ট্রোলজির দোকান ছিল। আচ্ছা, ওই যে শ্যামবাজারে বাটার পাশে। ও বুঝতে পেরেছি, যিনি আমাদের সেই ছকটা খুশিগুলো করে দিয়েছেন। সে আমার হাত দিকে বলতো, তোর শালা কোনো চিন্তা নেই, তুই রাস্তায় পড়ে থাকবি ল্যাংটো হয়ে, কে তোকে কাপড় দিয়ে যাবে, কে তোর মুখে খাবার দিয়ে যাবে, তো শুধু। এবং সত্যি বহু সময় এই ঘটনা ঘটেছে যে আমি জানি না তার পরের পাটা কোথায় রাখবো, আমার ভূতে এসে জুগিয়ে দিয়ে গেছে। আর তার চেয়ে এখন, তখনও যে ভয়টুকু ছিল এখন আর থাকে না, কারণ বোধহয় গিরিশ ঘোষের পর আমি একমাত্র লোক যে গুরুর কৃপা এভাবে পেয়েছে। জানো তো, আমি কোনো দীক্ষা টিক্ষা নিইনি, নানা কারণে দীক্ষা নিইনি, আমার কতগুলো আমার নিজের। তাই স্বামী হিরণময়ানন্দজি আমাদের সেক্রেটারি মহারাজ ছিলেন, পরে রামকৃষ্ণ মিশনের জেনারেল সেক্রেটারি হলেন। কিন্তু রামকৃষ্ণ সত্যের যে পথ, তার থেকে বেলুড় মঠ অথরিটি, ওদের যে বোর্ড আছে, তারা বিচ্যুত হচ্ছেন। এইটা নিয়ে উনি সেক্রেটারি থাকা অবস্থায় তাদের চ্যালেঞ্জ করলেন বোর্ডকে, সেই নিয়ে ঝগড়া হলো। জেনারেল সেক্রেটারি হিসেবে উনি ছেড়ে দিলেন, মানে রামকৃষ্ণ মিশনের জেনারেল সেক্রেটারি প্রায় নিয়ার টু পোপ, সারা পৃথিবী কন্ট্রোল করে, ছেড়ে দিলেন। আমরা ওর ছাত্র যারা ছিলাম আমাদের গিয়ে মনে হচ্ছে না, এটা যেটা করছে সেটা ঠাকুরের সত্য নয়, মায়ের সত্য নয়, স্বামীজির সত্য নয়, যা সত্য নয় তার সঙ্গে আমি কম্প্রোমাইজ করব না। এইরকম তাও কেস লোক সুপ্রিম কোর্ট পর্যন্ত কেস গেল, উনি হেরে গেলেন। হেরে যাওয়ার পরেও মিশন ওকে মাথায় করে নিয়ে এসে ওই সিনিয়র মঙ্কস যে দেখেছো যেখানে যেতে, মানে আমি চোখের সামনে একটা মানুষকে, বিবেকানন্দময় একটা মানুষকে রামকৃষ্ণময় হতে দেখলাম, সারদাময় হতে দেখলাম। মানে যে মানুষকে দেখে তার সামনে আমরা দাঁড়াতে পারতাম না, সেই মানুষকে আমরা মানে এরকম বুকে জড়িয়ে ধরতো, সেটা আমরা দেখেছি ওই সময়টা। আমি খুব লাকি যে ওই সময়টাতে আমি ওনাকে পেয়েছি, ওনাকে বলতে বাবার কাছে হিরণময়ানন্দজি, কিন্তু যেই সময়টাতে আমি পেয়েছি আমার কাছে দাদু। হ্যাঁ, তোমার দাদুই বলতো, তোর বাবা খুব বাজি, তোরা চলে আসবি আমার কাছে। মানে আমি তো আমার দুই দাদুকেই আমি সেরকম ভাবে পাইনি, একজন তো বাবার ছোটবেলাতেই চলে গেছেন, আর আমার খুবই 3-4 বছর বয়সে আমার মায়ের বাবাও চলে যান। কিন্তু দাদু বলতে কিন্তু
যখন আমরা তোমার স্কুলে গেলাম, হ্যাঁ, যখন তোমাদের ওই অ্যালামনি alumni। অ্যাসোসিয়েশনের ওইখানে, আমার মনে আছে মানে এত দাদুর কোলে বসিয়ে দাদুর চকলেট খাওয়ানো, মানে ফল খাওয়ানো, খাবার খাওয়ানো। সেক্রেটারি মহারাজ যে এত, তার এই মানুষটার মধ্যে এত স্নেহ, এত ভালোবাসা আমরা আগে জানতাম না। ওই তার বিবেকানন্দ থেকে রামকৃষ্ণে বলছেন ওই, তা ওই তো ওই লাস্টে যেতাম মাঝে মাঝে, তো একদিন গেছি অনেকক্ষণ ধরে কথা হতে, হঠাৎ আবার সিগারেট খেতেন, তখন 90 পার হয়ে সিগারেট ওরা চাই, হাতটা বাড়াতেন, সে ওরা সিগারেট দিত, ধরিয়ে খেতেন। খেতে খেতে আমার বলে আহাম্মক, এটা হচ্ছে ওনার লবস, আহাম্মক সেদিন ধ্রুব বলছিল তুমি নাকি দীক্ষা নাও নি এখনো। না মহারাজ। কেন দীক্ষা নাও নি কেন? আমার একটা ইচ্ছা আছে, যদি সেটা হয় নিতে পারি, নইলে না। কি হলে তুমি নিতে পারো? হয় আপনি, নয় ধীরেন্দা মানে স্বামী প্রমথানন্দজিৎ। উনি তো শুনে হেসবে, ধীরেন কি কোথায় পাবে, সেক্ষেত্রে মন্ট্রিয়লে বসে আছে, যাও মন্ট্রিয়লে চলে যাও। আর এই ধীরেন মহারাজকেও তো আমরা দেখেছি, হ্যাঁ, ধ্রুব ধ্রুবর কাকুর বাড়িতে। বাড়িতে দেখেছি। আর তা ওই বলেন হাসতে হাসতে বললাম, তা যাও গিয়ে তোমাদের প্রেসিডেন্টকে গিয়ে বলো, প্রেসিডেন্ট মহারাজকে গিয়ে বলো। আমি প্রেসিডেন্ট কিছু জানি না, যদি কোনো দিন আপনি কি ধীরেন্দা দেন তবেই দীক্ষা নিব। তারপরে অনেকক্ষণ গল্প হতে হতে যাওয়ার সময় ওই সিগারেটটা ধরিয়ে খাওয়া হয়ে গেছে, সেবক মহারাজ হাতে যাও এটা বাইরে ফেলে এসো। সেবক মহারাজ বাইরে গেছে, আমার মুখোমুখি বসে আছি, হঠাৎ উনি আমার চোখের দিকে তাকে এরকম এগিয়ে এলেন, এগিয়ে হাতটা আমার বুকে ঠেকিয়ে বললেন, যাও তোমায় দীক্ষা নিতে হবে না, আমার ছেলেরা সব রামকৃষ্ণ লোকে চলে যায়, ব্যাস আমার ভর উনি নিয়ে নিয়েছে, আমি আর কোনো চিন্তা করি না। হ্যাঁ, এইটাই, এই যে এই কৃপাটার কথাই, মানে কেন এটা বলছি, মানে তোমার সঙ্গে কেন কৃপাধারার এই বিষয়টা নিয়ে আমাদের বসা, যে তোমার তো একটা দিক মানুষ জানে। আমি যেমন গুরু বলতে প্রথমে আমার মনে যদি কিছু আসে, সর্বপ্রথম একটা বাচ্চা তার চোখ মেলে তার বাবা মাকেই দেখে। আমি তোমাকে দেখেছি, তো তোমাকে দেখা মানে আমি দেখছি তোমার এক হাতে কমিউনিস্ট ম্যানিফেস্টো, আর এক হাতে তোমার রামকৃষ্ণ কথামৃত। কোনো তফাৎ নেই, ওই এক জায়গায় পৌঁছচ্ছে। বিবেকানন্দ রামকৃষ্ণ কান ধরে বিবেকানন্দকে ওইখানে নিয়ে যাচ্ছেন, যেখানে মার্কস যেটা তার ইকোনমিক তথ্যে ব্যাখ্যা করছেন মনুষ্যত্বের জায়গা। মার্ক্সবাদের আসল কথাটা কোনটা? মানুষকে যেই মাত্র তার নিজস্ব সৃজন থেকে বিচ্ছেদ করে দেবে, তাকে তার কন্ট্রোলে পেয়ে গেলে। এই যান্ত্রিক সভ্যতা কি করছে? একটা গাড়ির কারখানাতেও তুমি শ্রমিক, তুমি পুরো গাড়িটা করছো না, তুমি গাড়ির একটা কোনো পার্টের নাট বল্টু করছো, সে ওখানে স্টিয়ারিংটা করছে, তারপরে অ্যাসেম্বল করেছে। মানে তুমি পুরো ক্রিয়েটার নও, তোমার ক্রিয়েশন এটা না। রামকৃষ্ণও তো তাই, কোনো তফাৎ নেই। আমি নিজে নইলে সেটা, একটা মানুষ বলে যখন ওই 12 জনকে সন্ন্যাসের দীক্ষা দিয়ে গেরুয়া দিয়ে পাঠাচ্ছেন, সবাইকে দিয়ে বলেন এখানে তোমরা গিরিশের কাছে দিয়ে এসো। তা শিষ্যরা কেউ বলল গিরিশ, সে ধরো এরম গৃহ লোক থিয়েটার করে। তা বলে গৃহই তো হচ্ছে সবচেয়ে বড় সাধনার জায়গা, ওর চেয়ে বড় সাধনা নেই। তারপর স্বামীজি যখন ওই পেটের দায়ে চাকরি পাচ্ছেন না, বাবা মারা যাওয়ার পাগলের মতো ঘুরে বেড়াচ্ছেন, তার সম্পর্কে নানান রিপোর্ট আসছে, তার নামে নানা রকম বদনাম করছে ঠাকুরের কাছে লোকেরা, তখন ঠাকুর বলছে বাজে কথা বলুন, আগে একটা চাকরির জোগাড় করো, আগে দুবেলা ভাতের জোগাড় করে দাও, খালি পেটে ধর্ম হয় না। তার মানে কি? তুমি ধর্ম মানে তো কতগুলো রিচুয়াল নয়, ধর্ম মানে হচ্ছে একটা জীবন বোধ, একটা জীবনের যাপন পদ্ধতি, যেটা তোমার সমাজ, তোমার চারিপাশের পরিবেশ যেভাবে তৈরি হয়ে এসছে, তার সঙ্গে তার হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটিক্স, নেচার সব কিছু জড়িয়ে, সেইটাই হচ্ছে ধর্ম। এখন যে আহাম্মকরা ধর্ম করে ওই হিন্দু হয় মুসলিম হয় করে বেড়াচ্ছে, তারা তো ধান্দা করছে।
ওটা ধর্ম নয়, ওটা ধান্দা। বিজনেস। সেই ধর্মের জায়গাটা, ওই যে মানুষের সত্যিকারের ধর্মের জায়গাটা তো ঠাকুর ওইভাবে চিনিয়েছেন, মা ওইভাবেই চিনিয়েছেন। যিনি বলেন শরৎ আমার ছেলে, আমজাদও আমার ছেলে, কুখ্যাত ডাকাত আমজাদ তার ছেলে, শরৎ মানে শরৎ মহারাজ, স্বামী সারণানন্দ তখন জেনেছিলেন। এইটা এই এই জিনিসটা আমি একটা একটা মানে গল্প বলতে চাই, গল্প না মানে একটা এখনো অবধি সেটা চলছে, সেটা আমি তোমাকে দিয়ে দেখেছি, যেটা যে আমরা যখন বড় হয়েছি, আমি বেনি, আমাদের জীবন নানা রকমভাবে গেছে, অনেক কিছুর মধ্যে দিয়ে আমরা গিয়েছি। এবং আমার ব্যক্তিগত জীবনে একটা সময় যখন আমার বিবাহিত জীবনে আমি দেখেছি যে আমি আছি, আমার কাছে যখন বড় হচ্ছে আমি যতটা সম্ভব পেরেছি তোমাদের নেচারের কোলে রাখবার চেষ্টা করেছি। হ্যাঁ, মধ্যমগ্রামে যেটা আমি দেখেছি সেটা বাবা নিজের হাতে, বাবার করা বাগান, এবং সেখানে আমরা বড় হয়েছি, ফুল গাছ, প্রত্যেক দিন বাবা যাত্রা করে সেখান থেকে ফিরে আসতো এবং সেখানে টর্চ মারতে মারতে ওখানে ঢুকতো যে কোন গাছটা কতটা বড় হয়েছে, কোনটায় কি কুড়ি আসছে, এই সমস্ত কিছু। না, আমি যে কথাটা আসলাম ওই যে শরতেরও মা আমজাদেরও মা, আমি এটা তোমাকে দেখেছি যে আমার ক্ষেত্রে, আর আমি আর আমার হাজব্যান্ড যখন প্রথম সময়টাতে যেরকম হয় যে আমরা তখন অনেকই ইয়াং এবং আমাদের বোধ বা সাংসারিক বোধ অনেক কাঁচা, ওই সময়টাতে এক এক সময় আমার প্রচণ্ড রাগ হতো। মানে আমি কি বলছি, আমার মনে হচ্ছে আমার বাবা মা আমার কথা শুনছে না, তারা আমার কথা বুঝতে পারছে না, কিন্তু বাবা আমার থেকেও বেশি অ্যাটেনশন ওকে দিচ্ছে, চয়নকে দিচ্ছে, আমার মনে হচ্ছে ওকে বেশি সাপোর্ট করছে। এবং পরবর্তীকালে আমি নিজে যখন আমার অনেকটা আমি এগিয়েছি মানুষ হিসেবে, অনেকটা বিবর্তন ঘটেছে কোথাও মনে হয়েছে, তখন আমি রিয়েলাইজ করেছি যে তুমি হয়তো ওকে জামাই বলে না, একজন মানুষ হিসেবে কোথাও যে ট্রিটমেন্টটা তুমি করেছো, এটা কিভাবে তুমি তখন কিভাবে কোথার থেকে দাঁড়িয়ে ওই সাপোর্টটা ওকে দিতে? আমি কিন্তু চয়নকে ওই ওর মা তেল মাখিয়ে বারান্দায় ফেলে রাখতেন, ওইটুকু বয়স থেকে ছিঁড়ি দেখেছি। এবং ওর মধ্যে যেসব ডেফিসিয়েন্সি তোমরা দেখো সেগুলো ওর পরিবারে বেড়ে ওঠার এর থেকেই তৈরি হওয়া, এবং অনেক রকম অনেক দিকে মার খেয়েছে। ওইটুকু বাচ্চা ছেলে ওই বয়সে স্কুল পার হতে না হতেই চাকরিতে জয়েন করতে হয়েছে, এবং নানা স্তরের মানুষের সঙ্গে মিশে নানা লেভেলে দেখতে হয়েছে ভালো মন্দ, এটা থাকে। এবং তারপরে ওর পরেও যেটা হচ্ছে যে চয়নের মধ্যে যেটা সবচেয়ে বড় গুণ, তবে ওর দেখাটা ওর চাওয়াটা ওর মতো, তোমাকে তার মতো করে তার জায়গা থেকে দেখে বুঝতে হবে। এই যে বেনির সঙ্গে এর বিচ্ছেদ হলো আমাদের সুদীপের, আমার সুদীপের জন্য বেশি কষ্ট হয়। চয়ন বা সুদীপ আমার কাছে জামাই না, ওরা আমার ছেলে, আমার দুরকম ছেলে। এই সুদীপ এখনও দেখলে বাবা বলে চলে আসে, এবং আমি তাকে ওইভাবেই দেখি, ওর ছেলেরাও বালি আর এ। এবং জানো না, প্রতি পুজোয় আর কারোর জন্য কিছু না, তোমাদের একটা কিছু পেলাম, সুদীপ আর চয়নের দুটো জামা আমি কিনবই। আমি জানি, আমি এই জায়গাটাই, কারণ আমি এইভাবে মানুষ হয়েছি, আমার বাবার কাছ থেকে আমি এটা শিখেছি। আমাদের পরিবার ছিল এই আমরা 8-9 ভাই বোন, বাবা মা, প্রচুর চাকর বাকর, আর যত আত্মীয় স্বজন, আমার খুড়তুতো বোন ভাই, পিস্তুতো বোন ভাই, বাড়ি গম 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 করত, বাড়ি গম গম। তারপর বাবার পরিচিত জ্ঞাতি ছেলে ভাগ্নে ভাইপো, তাদের একটা বড় ঘরই ছিল, 8-9 জন কলকাতা থেকে পড়াশুনো করতো আমাদের বাড়িতে থেকে। হ্যাঁ, এবং আমরা এতজন ভাই বোন, আমি ছোট আমি বেশি বন্ধু ছিলাম কাছাকাছি। আমরা কখন কে কোথায়, তখন তো পড়াশোনা এইরকম সিস্টেমে ছিল না, আমরা কখন কোথায় কি বাড়িতে ঘুরতাম, কোথায় 2 আনা পয়সায় সাইকেল ভাড়া পাওয়া যেত তখন 1 ঘন্টার জন্য, সেই নিয়ে সাইকেল চড়ে রাস্তা দিয়ে ঘুরছি, ফুচকা খাচ্ছি। হ্যাঁ, একটা আমাদের বাড়ি ছিল একটা মেলার হাট, কাজে সেখানে ওই ইন্ডিভিজুয়াল কেয়ার বলো, হ্যাঁ,
আমরা এইভাবে দেখেছি। আর ঐশ্বর্য বা বাহুল্য বা পয়সার চটক আমাকে অন্তত এতটুকু টানে না। আমি যা অর্থের ঝলক দেখেছি, লোকে বলে সোনার চামচে মুখে জন্মেছে, আমি হীরের চামচে মুখে নিয়ে জন্মেছি। আমি সেই ওয়েলথ দেখেছি। তারপর আর আমার কাছে কিছু মনে হয় না। যেখানে এই বড় আমি 7 স্টারেও রাত কাটিয়েছি, ফুটপাতেও রাত কাটাই। আমার কিছুতে কিছু, আমি ওখানে বসে কর্তাদের সঙ্গে ছাতু মেখে খেয়ে দিন কাটিয়ে দিয়েছি। যখন মধ্যমগ্রামে বাড়ি করে যেখানে কাজের জন্য আসছি যাত্রা ছেড়ে দিয়ে, ওইভাবে আমি দিন কাটিয়েছি। একদিন আমার খাওয়া না, মুখ দেখে বিজন বলে, না তুমি কিছু খাওনি। আমি আজও বলি না বিজন সেন সরকার খাওনি, মিথ্যে কথা বলো না বলে। সে এত সে বালিশের মতো 5 বালিশের মতো কেক পাওয়া যায়, সেই একটা কিনা আমি জোর করে খাইয়ে, কফি খাইয়ে, আমি আজকে বিজনের সেই জায়গাটা ভুলি না। আর তোমাদেরও বারবার বলছি, পৃথিবীতে পাপ বলে কিচ্ছু পাপ নয়, সবই স্বাভাবিক ঘটনা। পাপ শুধু একটাই, অকৃতজ্ঞতা। যদি কারোর কাছে একদিন একদানা ভাত খেয়ে থাকো, তোমার সন্তান খেয়ে থাকে, তুমি তার কাছে কৃতজ্ঞ। তাকে হয়তো তোমার ভালো লাগছে না, মুখ দেখা যায় না, ঠিক আছে, তাকে অ্যাভয়েড করো। আগ বাড়িয়ে তাকে অসম্মান করবে না, কারণ তুমি একদানা চালের জন্য তার কাছে কৃতজ্ঞ। সেদিন ওই দানাটা না থাকলে তুমি তোমার সন্তান বাঁচত না। এইটাই একটা পাপ, আর কোনো পাপ নেই। এই জায়গাটার থেকেই আমার মনে হয় বাবা, যে তুমি যেমন বলে হয়তো ডিরেক্টলি কারুর কাছে আমরা কৃতজ্ঞ কাউকে দেখতে পাচ্ছি, কিন্তু আসলে আমরা যদি একটা বৃহত্তর জায়গাতে যাই, তাহলে তো আমরা সবার কাছেই তো কৃতজ্ঞ। এখানে তো আরে মানুষের সমাজ মানেই তো কৃতজ্ঞ। তুমি জামাটা পরে আজকে তুমি নিজের হাতে তৈরি করেছো, এই জামার সুতোটাকে, জামাটা যে বানিয়েছে তৈরি করেছে মানে, এবং জামাটা যে মেশিনে তৈরি হয়েছে সেই মেশিনটাকে সে নিজের হাতে বানায়নি। সব কিছু আমরা পরস্পরের কাছে ইনডিরেক্টলি কৃতজ্ঞ। পুরো মনুষ্য সমাজটাকে, এই পৃথিবীর কাছে, এই প্রকৃতির কাছেই আমরা কৃতজ্ঞ। এই প্রকৃতি হচ্ছে সেই দেবতা, কেউ বলছে ঈশ্বর, তার নাম দিচ্ছে, কেউ হিন্দু করছে, কেউ খ্রিস্টান বলছে, কেউ কালী। এই প্রকৃতির প্রতি যখনই অকৃতজ্ঞ হচ্ছে মানুষের সমাজের, পৃথিবীর এই ধ্বংসের আবরণ কেন তৈরি হচ্ছে? প্রকৃতিকে ব্রেক করছে, খুঁড়ে শেষ করে ফেলছে মাটি, জলের অপচয় করে ফেলছে, পোলার মেল্টিং শুরু হয়ে গেছে তোমাদের এত পেট্রোলিয়াম গ্যাসের ঝলকে, যার ফলে ওজন লেভেল প্রায় নীল হয়ে যাওয়ার জায়গায়। এবার পৃথিবীর ধ্বংসের সময় এসে গেছে। তোমার একটা অন্য জিনিসে যাই, সেটা হচ্ছে এইটা তো একটা দিক। তুমি যেভাবে ধরো হিরণ্ময়ানন্দজিকে বা ঠাকুরকে তুমি এক্সপিরিয়েন্স করেছো, তোমার দেওঘরেও অনেক আরো বড় বড় মানুষকে তুমি পেয়েছো, আর্টিস্ট। আমার ধারণা রামকৃষ্ণ মিশনের শেষ সন্ন্যাসীদের আমরা দেখে গেছি। এবং তুমি তো তাছাড়াও রাম জেঠুকে পেয়েছো, রামানন্দ বন্দ্যোপাধ্যায়, সুনীল পাল, ওই রকম মাস্টার মশাইদের পেয়েছি। বাংলা পড়াতেন হরিপদদা, আমাদের ইঞ্জিনিয়ারিং পড়াতেন, স্ট্যাটিস্টিক্স পড়াতেন নীরজা রায়, তার হাতে ক্রিকেট শিখেছি। বাংলা ক্রিকেটের জনক শারদ রঞ্জন রায়ের ভাইপো। এইরকম মাস্টার মশাইদের পেয়েছি। শ্যামলদাকে তো দেখেছো? শ্যামলদাকে দেখেছি, শ্যামলদার মেয়েকেও, তাদের সঙ্গে কেষ্টদাকে দেখেছো? কেষ্টবেরা, হ্যাঁ, সুশীলদাকে দেখেছো? কি সম্পর্ক দেখেছো আমাদের? এইটা বলতে গিয়ে একটু বন্ধুদেরকে বলি যে মানে আমরা বাবার যখন অ্যালামনি অ্যাসোসিয়েশন, ওরা যখন সবাই এক হতেন আর কি, মানে সে সারা ভারতবর্ষের হুজ হু তারা ওই জেনারেশনগুলোতে বিলং করে। আমরা তখন যথেষ্টই ছোট, আমি, আমার বোন, মা, এবং সেখানে তারাও তাদের পরিবার নিয়ে গেছেন, সপরিবারে গেছেন পুরুলিয়া বিদ্যাপীঠে। এবং সেইখানে মানে আমার গিয়ে একটা অদ্ভুত লেগেছিল। আমার প্রথম একটা ফিলিং হয়েছিল যে মানে দাদুর বাড়ি বা ঠাকুরদার বাড়ি বলতে যেটা মনে হয়, আমার মনে হয়েছিল সেই রকম, যে আমি আমার মামার বাড়ি, বাপের বাড়ি বলে যেরকম মনে হয়, সেই মেলার কথা তুমি যেটা বলছিলে ওটাই বলা হয়েছি, ওইটার একটা ঝলক কিন্তু আমরা বিদ্যাপীঠে গিয়ে তখন কিন্তু পেয়েছি। এবং টিচার বলে বাবা যেটা বলছে,
মানে এই গলি দিয়ে যাচ্ছে, কেউ বলছে আরে তুই অসিতের মেয়ে, আয় 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 আমার এখানে আয়। এ বলছে যে আরে তুই অসিতের মেয়ে। এমনকি মানে যিনি আর কি কেষ্টদা, তিনি ওখানে সমস্ত দেখভাল করতেন আর কি, কার্পেন্ট্রি ক্লাসের, তারপর বাগান করতেন বলো, অনেকে সমস্ত কিছু। মানে ওইখানে বলছে ও আচ্ছা এই জিনিসটা, ওরা তো অসিতরা এই জায়গাটাতে খেলতো, ওরা এই জিনিসটা করে গেছে। বা বিল্ডিং এ তোমরা যে সরস্বতীর মূর্তিটা যে তোমাদের সবাই মিলে করা, না ওই মূর্তিটা কাস্টিং সুনীলদার করা, তারপরে কাস্টিংটা যখন কাটা হবে তখন সুনীলদা সেক্রেটারি মহারাজ করে অসিত আর রথিনকে আমার সঙ্গে দাও, আমাদের ক্লাস অফ করে দেওয়া হলো। আমরা 3 দিন ধরে সুনীলদার সঙ্গে ওখানে ওই মাচাতে বসে ওই প্লাস্টারটা কেটেছি। মানে এখনো যতদিন ওই বিল্ডিংটা আছে, ওই সরস্বতী মূর্তি আছে, ততদিন আছো কোথাও একটা ওই জায়গাটাতে। যেটা অন্য একটা যেটা প্রসঙ্গ বলছিলাম, সেটা হচ্ছে যে তুমি তো ক্রিয়েটিভিটির জগৎ, তুমি লেখো, ছবি আঁকো, তুমি একজন আর্টিস্ট, মানে তুমি ওই ইয়েও করেছো, কি বলে, মূর্তিও করেছো, সমস্ত কিছুই করেছো। সেসব কি 5টা বছর রাধিকা দা, সে এক বাউল প্রায়, কমিউনিস্ট পার্টির একবার খালেদদার জাটতুতো দাদা। এই জায়গাটাতে আসছি, একজন আর্টিস্টের তো তার কিছু ভিশন থাকে। আমার খুব মনে আছে কয়েকটা বিশেষ বিশেষ ঘটনা তুমি বলেছিলে, আমি সেটা চাই, কেননা মানে সেটা শেয়ার করতে চাই, সেটা আমি চাইও যে কোথাও থাকুক, আমিও শুনবো, কেননা আমিও যতবার এটা শুনি ততবার আমার ভেতর কিছু একটা স্পর্শ করে। তুমি বলেছিলে যে তোমার কয়েকটা বেশ ভিশন বা দর্শন কয়েকটা তোমার যে হয়েছে, সেটা আমার বিশ্বাস অনেকেই সেটা জানে না সেটা কেমন। আমাদের সেই একটা গ্যারেজ মেশিন ছিল যেটাতে তুমি রেকর্ড শুনতে, এবং রেকর্ড শুনতে শুনতে তোমার ওই যে ভিশনটা, আমি সেটা চাই তুমি ওইটা একটু আমার মধ্যম দামের বাড়িতে, তোমরা বোধহয় মামার বাড়িতে গেছো, মার সঙ্গে আমি একলাই আছি। ওই সন্ধ্যের পর ফিরে এসেছি, বসে তারপর ওই গ্যারাডের প্লেয়ারে, তুমি যে জানো আমি ড্রিঙ্ক করি, হ্যাঁ, ওই খেতে খেতে বসে আছি, ওই গ্যারাডে বাজছে ঠুমকি চালাতে রামচন্দ্রের, হ্যাঁ হ্যাঁ ওইটাই বাজছে, ঠাকুরের রেকর্ড, এবং ওই বাজতে বাজছে আমি স্পষ্ট নুপুরের আওয়াজ শুনতে পাচ্ছি। হঠাৎ তাকিয়ে দেখি ওই গ্যারেডের রেকর্ডটা ঘুরছে, তারপর একটা কালো বাচ্চা ছেলে কৃষ্ণমূর্তি সে নাচছে, এবং স্পষ্ট স্পষ্ট নাচছে, সে অদ্ভুত সুন্দর এক শিশু। এইটা তোমার পরে কখনো মনে হয়নি যে এটা কি দেখলাম বা কেন দেখলাম, নাকি তুমি শুধু ওইটা ওই ভাবটাকে নিয়েই তুমি ভেতরে ওইটা যেটা আছে সেটাই দেখছে? পরে হলো কেন দেখলাম, সঙ্গে সঙ্গে যে উবে গেল তাও নয়, অনেকক্ষণ রেকর্ড শেষ হয়ে গেছে তখনও তার ঘুমুর পাচ্ছে, সে খিলখিল করে হাসছে আর নাচছে। আর আরও অদ্ভুত অদ্ভুত দৃশ্য আমার ঘটেছে, যাকে বুদ্ধিতে যার ব্যাখ্যা চলে। এটা আমি তখন হিন্দুস্তান মোটরসে চাকরি করি, ওই আমি তখন ওই আমার থিয়েটার করতে সুবিধা হবে বলে আমি বুঝে আমাকে অল অ্যালং নাইট ডিউটি দাও, আমি নাইট ডিউটি করতাম 10টা 6টা, রাত্রি 10টা থেকে সকাল 6টা। তা ওই 10টা 6টা অনেক সময় ভোরের দিকে হলে আমরা অনেকে আগে ছেড়েও দিত যে আমি তো চলে যাই। হ্যাঁ, ওইরকম 5টা 4টে ওরকম বেরোচ্ছি, বেরিয়ে ওই ট্রেনটা ধরবো হিন্দুস্তান মোটরসের গেটের বাইরেই, কালকে কোথায় গেটের ছবিটা দিয়েছি, বাইরে বেরিয়ে স্টেশনে ওঠার সিঁড়িটা উঠে যাচ্ছি, হঠাৎ একটা ট্রেনটা আসছে, এসে দাঁড়াচ্ছে, একটা কামরা ওই সামনে দিয়ে বেরিয়ে গেলে আমার মেজদি আমার নাম ধরে আছে, না নেই আমি এখানে। তা আমি উঠলাম, উঠে তো ওটা আগে বেরিয়ে গিয়ে উঠে তারপরে স্টেশনে গিয়ে উত্তরপাড়াতে গিয়ে আগে গেলাম, বালিতে গিয়ে আগে গেলাম, কোথাও খুঁজে পাচ্ছি না মেজদিকে। সেদিনই বাড়িতে সর্দি এলো, মেজদি উঠছিল, তখন মাথায় আসেনি মেজদি তো হসপিটালে আছে জানি, বলো কালকে
আজ ভোরে ওই সময় মেজদি চলে গেছে। এই যে এটা এটা একটা অদ্ভুত, আমার সঙ্গে মেজদি কোনো যোগাযোগ, আমি কোথায় মেজদি জানি না, মেজদি কোন হসপিটালে আমি জানি না, কিন্তু ওই যে একটা যে বলে না ওয়েভ, কমন ওয়েভ, একটা টান, অলোক টান, যেটাকে আত্মা বলো বা তার কোনো একটা অ্যাট্রাকটিভ স্পিরিট বলো, সেরকম মূর্তি নিয়ে আমার সামনে দেখা দেয়। যাত্রা করছে এটা না, ওই নাঙ্গা তলোয়ার এতে যাচ্ছে বোধহয় কুলপি টুলপি ওইদিকে কোথাও। মাঝপথে একেবারে যাচ্ছি গাড়ি করে, ওই এর ক্রসিংটার কাছ থেকে, ফলতা ক্রসিংটার কাছ থেকে ওটা একটা চায়ের দোকানে, হ্যাঁ অসুবিধা আছে, আমি গাড়ির সামনে ড্রাইভারের পাশে বসতাম, তাকিয়ে দেখি সমীর লাহিড়ী, অজিতেশ দা দুজনেই মারা গেছে। একটা দোকানে চা খাচ্ছে, আমাকে ওই ওই ডাকছে, আমি দেখতে দেখতে গাড়ি বেরিয়ে চলে গেছে। এবং খানিকটা গিয়ে আমি ওই ওই মধ্যে ঢুকেছি, এরম দেখলাম কেন, একবার স্পষ্ট যেরমভাবে আমায় ডাকতেন, যে ইন্টোনেশনে ডাকতেন, দুজনেই সেটার। আর সমীরদার সঙ্গে অজিতদার কোথায় যোগাযোগ হল? হ্যাঁ, মানে এই ট্রান্সের মধ্যে আছে, হঠাৎ বাবুলাল ড্রাইভার ছিল, দাদা 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 গাড়ি থেকে নামুন, ইঞ্জিন সিজ হয়ে গেছে, ফায়ার জ্বলে গেছে, যে গাড়ি ঠেলে এতে ফেলে দেওয়া হচ্ছে। নর্থ বেঙ্গল থেকে আসছি, শিলিগুড়িতে শো করে রাত্রিরে বেরিয়েছি, বেরিয়ে আমার গাড়ি করে আসছি, আমি খাবার দাবার খেয়ে ঘুমিয়ে পড়েছি গাড়িতে। হঠাৎ শুনছি একটা গুড়গুড় গুড়গুড় করে আওয়াজ, একটা স্বপ্ন দেখছি, মা আমাকে, আমি এরম বড়ই আছি, মা আমাকে এরম কোলে নিয়ে ছোটোবেলায় যেরকম দোলাতো সেরকমভাবে দোলাচ্ছি, আর আমার সেই দোলটা খাচ্ছি, আর গুড়গুড় একটা খায়। হঠাৎ হাউ চিৎকার, ওই গাজলের মোড়ে ওই রাস্তার ঢালটা ছিল, 5টা পাল্টি খেয়ে আমার অ্যাম্বাসাডার গাড়ি এরকম চিত হয়ে পড়েছে। আর শুনতে পাচ্ছি, আজও আমি সেই গান শুনলে ওই স্মৃতি মনে করে, বেকরার করকে আমি ইউ না যাই, হেমন্তদার গান বাজছে। আর ওই যে মা আমায় দোলাচ্ছিল, ওটা হচ্ছে গাড়িটার রোলটা। এবং আমার যে ম্যানেজার, তার এখানে খানিকটা কেটে গেছে, আর ড্রাইভারের হাতে কোথায় লেগেছে। উত্তম ছিল। এবং আমি ওই সাদা নতুন কডুরায়ের একটা ট্রাউজার পরা ছিল, সোয়েটার ছিল, আমার কোথাও এতটুকু কিছু হয়নি। ওরা বেরোয় গাঁ করছে, এমন কারো কিছু হয়েছে বলে, না দাদা এই হয়েছে। আর ওই উল্টো হওয়ার পর চেপে গেছে, দরজা খোলা যাচ্ছে না, আমি যাবে ঠেসে দরজায় বানলাম লাথি ঘুরে, দরজাটা খুলে গেল। তো পেছন দিয়ে বেরিয়ে এসে দেখলাম কোথাও কিছু নেই, আমার কডুরের প্যান্টে এইখানটায় একটা ওই মোবিলের দরজা ফরজার কালো দাগ লেগে গেছে। মানে সেটা দেখেই আমার প্রচণ্ড রাগ হলো, আমার এইটুকু ক্ষতি কেন হবে। মানে তখন একটা জন্তব শক্তি, আমি এরকম ধরে প্যান্টটা এরকম টানলাম, নতুন প্যান্ট কডুরায়, 2 ফালা হয়ে ছেড়ে বেরিয়ে গেল। আন্ডারওয়্যার পরে ওই ঠান্ডায় দাঁড়িয়ে আছে 11ই জানুয়ারি। আর ওরা বেরিয়ে এসছে, আর হলো কি, আমি তখন ওই মধ্যমগ্রামের বাড়িতে ওই খুব ডেকোরেটেড টাবস পাওয়া যেত, ওই এর থেকে মোড় থেকে আমি 12টা কিনেছিলাম, গাড়ির ডিকিতে রাখা ছিল, আর সুটকেস, সেগুলো গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে। এবং তারপর পেছনে বাস যখন আসছে, ওই চায়ের দোকানে তখন ধোঁয়া দিচ্ছি, তখন লোকজন জড়ো হয়ে গেছে। বাস দূরে থেকে রাজা সামনে বাঁদিকে বসছে, রাজার প্রথমে দৃষ্টি পড়ছে আমার গাড়ি পড়ে আছে, নম্বরটা ওর চোখে পড়ে। রাজা বলতে অসিদ্ধার গাড়ি, গাড়ি থামতে থামতে একটু এগিয়ে গেছে, নেমে এসে সবাই মরা কান্না জুড়ে দিয়েছে যে এরমভাবে গাড়ি স্ম্যাশ হয়েছে, কেউ আর বেঁচে নেই।
আমরা তিনজনই বেঁচে ফিরে গেলাম। এবং মজার কথা, আমি বাড়িতে ফিরে কিছু বলিনি। মা ফোন করেছে, কেমন আছিস, কাল সকালে একবার আসিস। সকালে বাড়িতে গেলাম, মা এরকম গায়ে হাত উঠে, আরে কিছু হয়নি তো? কেন বলো তো? অনিলবাবু সেদিন আমি বলছিল কাল তোর খুব একটা খারাপ যোগ ছিল। মা ঠিক জানত, আমায় কোলে আগলে রেখেছিল। এরকম অসংখ্য ভিশনস, লাইফ এক্সপিরিয়েন্স আমার জীবনে হয়েছে। তোমার যেরকম এই ভিশনসটা এবং আমারও জীবনে যে ভিশনসগুলো, মানে সেগুলো অনেক ছোটোবেলার থেকেই শুরু হয়েছিল, কিন্তু আমি কখনো এগুলো বলিনি, তোমাকেও বলিনি, কাউকে বলিনি। কিন্তু আমার একটা সম্পূর্ণ একটা অন্য জগৎ ছিল। তো আমার পরে মনে হয়েছে যে কখনো তোমায় প্রশ্ন করবো যে তুমি কি কখনো ফিল করতে পারতে, তুমি কি কখনো বুঝতে পারতে যে আমার জগৎটা, বা আমি একটা অন্যরকম কিছুর মধ্যে থাকি, বা আমি একটু অন্যরকম স্পিসিসটা কিছু একটা। সেটা তো আমার মনে হয়নি কখনো। আমি আমার মতো আছি, এটা আমি জানি, আমার মতো সবাই। আমি অনেক কাল ছোটবেলা থেকে মনে করতাম যে সবাই আমারই মতন, কিন্তু পরে আমি রিয়েলাইজ করেছি সবাইকার অ্যান্টেনাগুলো বোধহয় একরকম হয় না। না, সেটা যত বয়স হয় তত বোঝা যায়। তো আমি কখনোই মনে করিনি এর থেকে আমি আলাদা কিছু, বা ওর থেকে আমার থেকে ও আলাদা কিছু। সবাই একই স্পিসিস থেকে, কেন এরম হয় না এইটাকে বড় জোর মনে হতো। সবাই হয়তো একরকম হয় না, তাই হয় না। এ নিয়ে এত মাথা ঘামাবার সময়ও আমার ছিল না। যখন বড় হচ্ছি তখন অবকাশও নেই। তুমি যখন এইগুলো মানে যাত্রা বলো, থিয়েটার বলো, বা এটার মধ্যে দিয়ে যে তুমি এত অনেক কিছুর মধ্যে তুমি ট্রাভেল করেছো, এরকম অনেক মানুষও তো তোমার জীবনে এসেছে, অনেক এরকম ঘটনা, কত কত ঘটনা আমি জানি। তার মধ্যে একটা আমার মনে পড়ছে, সে তুমি বলেছিলে যে তারাপীঠের যে গর্ভগৃহের যে দর্শনটা সবাইকার হয় না, ওইটা ওই ওই গল্পটা তুমি বলবো। তারাপীঠে গোরা কাকা ছিল, হ্যাঁ হ্যাঁ, গোরা খুব মানে আর্য অপেরা। হ্যাঁ, ওই গোরা, চলো গুরু তুমি আমার সঙ্গে যাবে, নিয়ে গিয়ে তারাপীঠে গেলাম। আমি তার শীতকাল তখন, ভালোই হয়েছে, চলো এই বক্রেশ্বর একটু চান করবো, সালা গায়ে যা ব্যথা হচ্ছে হ্যাঁ। তার কথা তারাপীঠ দেখতে গেছি, এই দুপুর বেলায় গেছি। তখন সাধারণত বন্ধ থাকতো, এখন কি থাকে জানি। আর গোরার যে মূল পুরোহিত, গোরার খুব দাদা এসছে দেখাতে হবে, ওই গিয়ে এখন ভেতরে মূর্তির সামনে রয়ে দাঁড়িয়ে কভারটা খুব, আমি স্তম্ভিত। ওটা নেচারের করশনে ওইটা মূর্তিটা হয়েছে, কোনো আর্টিস্ট করেনি। ওই মায়ের কোলে শিব শুয়ে স্তন্যপান করছে। এই সৃষ্টি স্থিতি লয়ের এই যে জায়গা, যে এক, আমি 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 একেবারে হারিয়ে গিয়েছি এতে দেখতে দেখতে। আমি সত্যিকারের দেখতে পাচ্ছি, মানে সেটা আমাকে এত হন্ট করেছিল। তারপর আমি আসামে শো করতে চলে গেছি ওখান থেকে। আসামে গিয়ে দুদিন গ্যাপ ছিল। আমি কাজিরাঙ্গার যে পুরনো যে ওদের গেস্ট হাউসটা ছিল ব্রিটিশ আমলের, ওই মানে তোর লগ হাউস গেস্ট হাউস, যেটা ওইটিতে দুরাত্রি ছিলাম। ওই এক রাত্রি জেগে ওইতে দিয়ে তোর মাকে প্রায় একটা 2.5 পাতার চিঠি পাঠিয়েছিলাম। ও একটা ওরা অসম্ভব অসম্ভব মূর্তি। সেটা দেখেছে, বহু লোকই দেখেছে, কিন্তু সে তার মধ্যে সেটা ঢুকেছে কিনা জানি না। যে নারী আর পুরুষ, স্ত্রী, কন্যা, মা, সব সেই যে সাইকেলটা রিলেশনের,
শক্তি তো দুটোই, স্ত্রী আর পুরুষ, আমরা বলি পজিটিভ আর নেগেটিভ ওয়েসে, পোলারিটি। সেইটার যে ওই দেবীর ব্যাখ্যা, শিব সতীর স্তন্যপান করছেন কলস, অন্য জায়গা। আমার খুব অদ্ভুত লাগে যে মানে সবই আশ্চর্য আমার কাছে এখনো অব্দি প্রতি মুহূর্তে। যে মুহূর্তে তোমার কাছে পৃথিবীতে কোনো আশ্চর্য থাকবে না তার মানে তুমি আর নেই। তুমি যতক্ষণ আছো প্রতি মুহূর্তে তোমাকে আশ্চর্যের মুখোমুখি। এটাই জীবন, এটাই জীবনের মজা। ঠিক ঠিক ঠিক। ধাক্কা। অনেকে আমাকে বলেছে যে তুমি অভিনয় করো না, এই করো না, ওই করো না, তোমাকে আমরা স্টেজে পাই না। আমার কিন্তু কিছু মনে হয় না, কেননা আমার মনে হয় যে মনে হয় বলবো না, আমি যেটা দেখছি সারাক্ষণ চারপাশে, all the world's a stage and this I see, মানে not see, I live it actually. এই যে একটা ওয়ান্ডার, দ্য ফ্যাক্টর অফ ওয়ান্ডার, তুমি যেটা বললে, তুমি তো এটা জেনে শুনে তো এরকম যাওনি, সেরকম মানে সাডেনলি ওয়ান ফাইন ডে আই ডিসকভার যে কোথাও আমি একজন ইন্টারন্যাশনাল তন্ত্রের টিচার। আমি তো তন্ত্রের তও জানি না, আমি কোনোদিন তন্ত্র কোনোদিন শিখবো বলে বা জানবো বলে আমি সব চেষ্টাও করিনি। কিন্তু আমার গুরু যেদিন আমাকে দেখলেন, দেখুনি আমার হাত ধরে টেনে নিয়ে উনি বসে বললেন, ইউ আর মাই শক্তি, ইউ উইল সিট নেক্সট টু মি অ্যান্ড ইউ টেক দ্য নেক্সট সেশন। আমি বললাম আই ডোন্ট নো এনিথিং। তো উনি খালি হাসলেন, উনি কি বুঝলেন উনিই জানেন। হেসে উনি বললেন উই উইল সি। আমার এখনো মনে আছে যে আমি গিয়ে বসলাম দিল্লিতে, যে জানো তুমি গিয়েছিল ওই জায়গাটা, যে ফেস্টিভ্যালটাতে আমি বসেছি, উনি বসেছেন, বসে কি হবে আমি কিন্তু কিছুই জানি না। উনি খালি গংটা বাজিয়ে বলেন সো লেটস স্টার্ট, এবং আমার দিকে তাকিয়ে না উনি মাথাটা নাড়লেন। আমি দেখলাম সেই যেরকম আমাদের থার্ড বেল বাজে আর একটা কোনো ডায়লগ শুরু হয়, আমার মুখ দিয়ে একটা ডায়লগ বেরোচ্ছে। স্বামীজির জীবনেও তাই, শিকাগোতে যখন বক্তৃতা দাঁড়িয়ে উঠছে, উনি নিজেও জানেন না কি বলবেন, দেখছেন মা দাঁড়িয়ে আছেন, বলছে বল। আমি এইখানে এই মায়ের কথা বললে যখন আমি বলবো অদ্ভুত, আমি মাকে মানে সারদা মায়ের কথাই বলছি আর কি। আমাদের পরিবারে তো ঠাকুর, মা, স্বামীজি, আমি সত্যি সত্যি বলছি, আমি আমার গুরুকে দেখেছি, মানে আমার বিভিন্ন দিকের গুরুকে দেখেছি, আমার সন্ন্যাস গুরু সবাই। আমি কিন্তু কখনো জানতে বা অজান্তে কনসাসলি কিন্তু আমি ঠাকুরমা স্বামীজিকে কোনো দিন ডাকিনি, চাইনি, ভাবিনি। হ্যাঁ, কথামৃত আমি পড়েছি, এবং খুব মানে শুধু পড়েছি বলবো না, কথামৃত আমার একটা সেই টেক্সট বুকের মতো এরকম ছিল, পৃথিবীর শ্রেষ্ঠ বই। কিন্তু যেরকম ভাবে বলে না যে মানে একটা কি বলবো, একটা সংযোগ বা চাওয়া, আমি কখনো ঠাকুরমাকে সত্যি ওইভাবে আমি চাইও নি, আমার কিছু মনে হয়নি। যখন ছোটবেলায় বইটা পড়েছি আমার মনে হচ্ছে আমি একটা বই পড়ছি অন্যান্য বইয়ের মতন। কি আশ্চর্য, মানে 2010 সালে যখন ওই আমাদের যখন বিনোদিনী, তার আগে 2009 বিনোদিনীর কাজটা শুরু হবে, মেনি বিনোদিনী 6th শোটা যখন হচ্ছে, এবং সেটা ওই সে অনিরুদ্ধদাদের বাড়িতে ওই শোটা ছিল, আমি পরিষ্কার শুনতে পাচ্ছি মানে একটা নারী কণ্ঠ আমাকে বলছে এইটা তোর শেষ, তুই আর এইটা করবি না। আমি বুঝতেও পারছি না, এবং আমি মাকে মেকআপ তুলতে তুলতে বলছি আমার মনে হচ্ছে এটা আমার লাস্ট শো, আমি আর করবো না। আমি কিন্তু তখনও জানি না আমার জীবনে কি হবে, তারপর যে আমি বেরিয়ে যাব, কি আমার সন্ন্যাস হবে, কিছু হবে, আমি কিন্তু এগুলো কখনো ভাবিও নি। এবং ওই রকমভাবে আমি দেখেছি মানে পৃথিবীর একটা অদ্ভুত কোণে, সেখানে আমার নিজের গুরুর কথা আমার মনে পড়ছে না, আমি হঠাৎ দেখছি কোথা থেকে মা পপ আপ করছেন আমার স্বপ্নে। তোমার মনে আছে কিনা জানি না যে আমি বহুদিন বাইরে থাকার পর রাশিয়ার থেকে আমি ফিরে এসে হঠাৎ একটা, তোমাকে বলেছিলাম না যে আমি বুঝতে পারছি না আমার অ্যাকাউন্টে, কেননা আমার অ্যাকাউন্ট তখন সমস্ত বন্ধ, আমার পকেটে 1 পয়সাও নেই, এবং আমি মাধুকরী বৃত্তি করেই চলি। আমি আমার গুরুর সঙ্গে সারা পৃথিবীর বিভিন্ন জায়গায় উনি যেখানে নিয়ে যান যাই, যাবার আগে আমার অ্যাকাউন্ট থেকে সমস্ত টাকা দিয়ে চলে গিয়েছি, কিছু নেই, জিরো ব্যালেন্স।
হঠাৎ আমার ফোনে একটা ওরকম মেসেজ এসছে যে আমার অ্যাকাউন্টে একটা সার্টেন অ্যামাউন্ট অফ মানি, আর সেটা কম টাকা না, হঠাৎ প্রায় 50,000 টাকার মতন একটা টাকা কোথার থেকে। এবং আমি আমার মানে ইয়েকে জিজ্ঞেস করছি, যে ব্যাংকে জিজ্ঞেস করছি টাকাটা কোত্থেকে এলো। তো ওরা বলছে যে এখানে আমরা দেখছি মানে এসছে, কিন্তু কোথা থেকে আমরা ট্রেস করতে পারছি না, এটা দেখবো আমরা 2 দিন না হলে 3 দিন না হলে এটা আপনাকেই তুলে নিতে হবে, এটা আপনার অ্যাকাউন্টেই থাকবে, কেউ যদি ক্লেম না করে। কেউ ক্লেমও করেনি, কিছু না। হঠাৎ আমি একটা ওরকম স্বপ্ন দেখলাম, স্বপ্নে মা আমাকে বলছে বাবাকে গিয়ে দিয়ে টাকাটা, এটা ওর লাগবে। আর তখনই আমি কেন জানি না ওই টাকাটা আমি নিলাম, আমি তোমায় যখন দিলাম, এবং ওই সময়টাতেই তুমি তখন আমাকে বলেছিলে যেটা খুব দরকার ছিল এই মুহূর্তে, কিছু একটা তখন ছিল হয়তো এমার্জেন্সি। তুমি এই যে বিষয়গুলো যে ঘটে, তুমি এটাকে কি বলবে, কেমন করে দেখবে? এটাকে কেমন করে দেখে বার করতে পারবে না, এটাকে মেনে নাও। আমি তো মেনেই নিয়েছি। তুমি কেন খাড়া ধরে আছো, তুমি কেন বাঁশি ধরে আছো, জিজ্ঞেস করে লাভ নেই। তারা ওটাই ধরেছে, তারা ওটাই ধরেছে, ওইরকমই, তাদের ধরে থাকতে যা দাও। আছে তাই আছে। তাহলে সেই জেন স্টাইলে বলতে হবে ইট ইজ হোয়াট ইট ইজ। পৃথিবীতে সব কিছুর ব্যাখ্যা ছিল না, সব কিছুর ব্যাখ্যা জেনে গেলে না এই বাঁচাটা দুরূহ হয়ে যাবে, বাঁচতেই ইচ্ছে করবে না। আমি সব জানি, জানি না এটাই জানি, কিছুই জানি না আসলে। সেইটা এইটা যে জানে সে সবচেয়ে বড় জানে। মূর্খের চেয়ে শান্তির জীবন আর কিচ্ছু নেই। কিন্তু এইটাতে এই মানে যেটা আমার মজা লাগে, আমি কেন এটা জিজ্ঞেস করছি, আমি তো জানি আমি কিছুই জানি না, এরম ভাবে চলছি, ঠিক আছে চলবে, যতদিন রাখবে ততদিন চলবো। কিন্তু এই যে সো কল্ড, আমি যদি কোট আন কোট বলি, সোসাইটি, লোক, মানুষ, তারা যখন বলে তুমি এরকম পাগলের মতন, কি হলো হঠাৎ একদিন তুমি, তোমার দেখলাম এরকম, একদিন দেখলাম তুমি ওরকম। আমার এখন মানে আমি আগে হলে অনেক কিছু বলার চেষ্টা করতাম, এখন হাসি আর কিছু বলি না। কিন্তু তোমার এইরকম মানুষদের মানে তাদেরও নিশ্চয়ই আশ্চর্য লাগতেই পারে, কিন্তু হাউ টু ব্যালেন্স দেয়ার, তোমার কি মনে হয়, তুমি কি করে ব্যালেন্স করে আছো ওই জায়গায়? জাস্ট ইগনোর, ইগনোরেন্স ইজ দ্য বেস্ট ব্যালেন্স। কারণ সে এরম আশ্চর্য আমার চোখে লাগছে, কিন্তু তার ভেতরে কিছু ঘটেছে, তার পরিপার্শ্বে এমন কিছু ঘটেছে যার ফলে তার বিহেভিয়ারাল প্যাটার্ন বা তার এই আচরণ, এটা আমার কাছে অদ্ভুত লাগছে। আমাকে এরম আমার কাছে রোজ 5টা করে 7টা করে মানুষ দেখি, আমি প্রত্যেকটা যদি চিন্তা করতে যাই, আমি তাদের কোনো উপকার তো করতে পারবো না, মিশে আমার মাথাকে খাটাতে হবে। It takes all the kind to make the world. যত মানুষ তত দর্শন, যত মত তত পথ, এটা মেনে নিতে হবে। কত বড় বোধের জায়গায় পৌঁছলে ওই কথাটাকে বলা যায়। যখন ইসলাম নিয়ে ফিরে আসছেন, মথুরবাবু জিজ্ঞেস করছেন কেমন দেখলেন ওখানে, বলো ওই কালীঘরে যিনি আছেন ওখানে যে সবই এক। কোন জায়গায় পৌঁছলে ওটা দেখা যায়। এমন একটা সাধক, সর্বধর্ম সহনশীলতা নয়, সর্বধর্মের দীক্ষা নিয়ে আচরণ করে তারপর এই কথা বলেন। পৃথিবীতে আর দুটো এরম মানুষ জন্মায়নি। একটা গাঁয়ের সোকল্ড অশিক্ষিত বাউনের বেটা, একটা নরেন দত্তর মতো একটা আগুনকে সে নিয়ে খেলা করে। সে যখন ঠান্ডা হয়, নরেন দত্ত ভয়ে তার ত্রিসীমানায় আসতে পারে না। এই অন্য জায়গা, এই হচ্ছে কোল্ড ফায়ার। আমার খালি একটাই কথা মনে আসছে এই মুহূর্তে, জ্যোৎস্না পিসি, জ্যোৎস্না দত্তর গলায় এই গানটা শোনা, আর এই শ্যুটটা করা ছিল মান্না দে, যাত্রারই গান। আমি আর কিছু নাহি চাই, জনমে জনম ওগো সুন্দর, তোমার
হ্যাপি বার্থডে বাবা, তোমার জন্মদিন এরকম প্রতিবার ফিরে ফিরে আসুক। আর প্রতি জন্মে আমি জানি না আরও জন্ম হয় কি হয় না, হবে কি হবে না, যদি হয় আমি তোমার কাছে যেন বারবার ফিরে ফিরে আসি। থ্যাংক ইউ। জয় মা, জয় মা।